নমস্কার ভাই ও বোনেরা, আজকে কিন্তু আমরা ক্লাস 11 বায়োলজির মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারটা দেখতে যাচ্ছি। ঠিক আছে, তো এটা শুধুমাত্র ক্লাস 11 বায়োলজি নয়, অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম থাকবে তার জন্য কিন্তু তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হলো দ্বি-একক পর্দা বিশিষ্ট কোষের খুব বেশি একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। ঠিক আছে, পূর্ণ অঙ্গাণু, এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু শক্তি উৎপন্ন হবে এবং সেই শক্তি সাধারণত এটিপি রূপে সঞ্চিত থাকবে। ঠিক আছে, তাই মাইটোকন্ড্রিয়ায় যেহেতু শক্তি উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলবো? পাওয়ার হাউস অফ সেল, মানে কোষের শক্তি ঘর কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়াকে বলছি। ঠিক আছে, এবং তুমি যদি একটু লক্ষ্য করো, মাইটোকন্ড্রিয়াটা যে আবিষ্কার করেছিল, হ্যাঁ, উনি ছিলেন সায়েন্টিস্ট কোলিকার। ঠিক আছে, অ্যালবার্ট বন কোলিকার। উনি কিন্তু 1857 খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়া আবিষ্কারের জন্য কৃতিত্ব লাভ করেন। ঠিক আছে, এতটুকু তুমি জানলে। এবং মাইটোকন্ড্রিয়া সাধারণত ইউক্যারিওটিক কোষের মধ্যেই দেখা যায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো ইউক্যারিওটিক কোষ মানে কি। ইউক্যারিওটিক কোষ হলো সেই সমস্ত কোষ যেই কোষের মধ্যে নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত থাকবে এবং বিভিন্ন রকমের যে কোষীয় অঙ্গাণু সমূহ থাকবে সেগুলো কিন্তু পর্দাবৃত্ত অবস্থায় থাকবে। এতটুকু তুমি একটা বুঝে নাও, মানে কুপর্দা একটা কোষীয় অঙ্গাণু থাকবে না। এবং ইউক্যারিওটিক কোষের আরেকটা বৈশিষ্ট্য হলো তার রাইবোজোমটা কিন্তু 80S প্রকৃতির। আশা করি 80S দিয়ে এস এর মিনিংটা তোমরা আগে থেকেই জানো। এস মানে হলো সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা ভ্যানবার্গের একক। ঠিক আছে, তো দেখো এদিকে দেখো, আমরা কি বললাম যে পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়াকে কি বলেছিলাম? পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়ার যে স্ট্রাকচারটা হয় সেটা হয় সসেজ শেপ এবং মাইটোকন্ড্রিয়ার যেখানে খুব বেশি শক্তির প্রয়োজন হবে, যে সমস্ত বডির যে পার্টের মধ্যে খুব বেশি শক্তির প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে কিন্তু মাইটোকন্ড্রিয়ার তুমি উপস্থিতি লক্ষ্য করতে পারবে, খুব বেশি পরিমাণ উপস্থিতি। একদিকে দেখো, আমাদের যদি একটু লক্ষ্য করো, লিভার সেলের মধ্যে কিন্তু মোটামুটি 2000-এর মতো মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে। আর তাছাড়া যদি ভাবো যে আমরা কি করি দৈনন্দিন অনেক সময় শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ সম্পন্ন করি, বা অনেকে কি করে শরীর চর্চা করে বা জিমে যায়, সেই ক্ষেত্রে খুব বেশি পরিমাণে শক্তির প্রয়োজন। ওই এক্সেস শক্তির যোগান দেওয়ার জন্য কি হয়, মাইটোকন্ড্রিয়া ফিশন পদ্ধতিতে, মানে বিভাজন পদ্ধতিতে ভাগ হয় এবং আলটিমেটলি একাধিক মাইটোকন্ড্রিয়া কিন্তু সৃষ্টি করছে এবং কিন্তু আমাদের কি করছে, শক্তির যোগান কিন্তু দিয়ে দিচ্ছে না। এতটুকু তোমরা জানলে। চলো আমরা মাইটোকন্ড্রিয়ার কয়েকটা ফাংশন দেখে নিই। সবার আগে হলো সেলুলার রেসপিরেশন, কোষীয় শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করবে মাইটোকন্ড্রিয়া, যা পরবর্তীতে আমরা আরো ডিটেইলডে জানবো, এই ভিডিওর মধ্যে আরো ডিটেইলডে জানবো। সেলুলার রেসপিরেশন আপাতত বোঝানো, সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসনে কিন্তু মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, নেক্সট দেখো অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, এটার মধ্যে কি হবে সাধারণত? এটার মধ্যে দেখো আমাদের বিভিন্ন রকমের, যেমন ক্যান্সার আক্রান্ত কোষ হতে পারে বা বিভিন্ন রকমের জীবাণু আক্রান্ত যে সমস্ত কোষ হতে পারে, সেই সমস্ত কোষ সমস্যার বৃদ্ধিকে রোধ করার জন্য কি করে, কোষের যে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থেকে একটা অর্ডার কিন্তু পাস করবে এবং আলটিমেটলি এই অর্ডারটা কোথায় আসবে? মাইটোকন্ড্রিয়া আসবে। যদি মাইটোকন্ড্রিয়ায় আসে, তারপরে মাইটোকন্ড্রিয়া থেকে এখান থেকে সাইটোক্রোম সি নামক একটা উৎসেচক রিলিজ হবে এবং সাইটোক্রোম সি সেই যে দূষিত কোষ বা সাধারণত এইডস, এই যে আমাদের যে আক্রান্ত ছিল, ক্যান্সার আক্রান্ত কোষ ছিল, ওই কোষটা কিন্তু ড্যামেজ করতে কিন্তু হেল্প করবে। এতটুকু তোমরা বুঝে গেলে। এন্ড নেক্সট দেখো তুমি, নেক্সট হবে আমাদের রিলিজ অফ ক্যালসিয়াম। মানে মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম আয়নকে সিক্রেশন করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন তোমার বুঝে নিতে হবে যে কোষের মধ্যে ক্যালসিয়ামের গুরুত্ব কি। কোষের মধ্যে ক্যালসিয়ামের গুরুত্ব কি? এক নম্বর তুমি দেখালাম নিউরোট্রান্সমিটার রিলিজ করতে কিন্তু গুরুত্ব। এখন তোমরা একটু যদি জানো যে নিউরোট্রান্সমিটার মানে কি। নিউরোট্রান্সমিটার হলো দুটো নার্ভ সেল যে সময় এক জায়গার মধ্যে কি হয়, যে তাদের যে ইম্পালস গুলো পাস হয় যে জায়গার মধ্যে, সেটাকে আমরা কি বলবো? সাইনাপস বলবো। ওই জায়গার মধ্যে কিছু একটা কেমিক্যাল প্রেজেন্ট থাকে, তাকে আমরা কি বলছি? ট্রান্সমিটার বলছি। তো ওই নিউরো ট্রান্সমিটারটা রিলিজ করতে ক্যালসিয়াম কিন্তু সাহায্য করবে। তাছাড়া মাসেল কন্ট্রাকশন, তোমরা আগে থেকেই জানো যে আমাদের অস্থি গঠিত হতে বা পেশির মধ্যে ক্যালসিয়ামের উপস্থিতি কিন্তু খুব বেশি প্রয়োজন। তো মাসেল কন্ট্রাকশনও খুব বেশি সাহায্য করবে। আমরা জানি যে মাসেল কন্ট্রাকশন হলো দুটো সংকোচন ধর্মী প্রোটিন, মানে অ্যাক্টিন এবং মায়োসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই মাসেল কন্ট্রাকশনে আমাদের মাইটোকন্ড্রিয়া খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, মাইটোকন্ড্রিয়া থেকে নিঃসৃত ক্যালসিয়াম। তাছাড়াও কি হচ্ছে, কোফ্যাক্টর গঠন করতে সাহায্য করছে। কোফ্যাক্টর কি?
সাধারণত তুমি জানো যে এনজাইম বিভিন্ন রকমের যে বিক্রিয়াগুলো থাকবে সেগুলোকে ত্বরান্বিত করে, মানে এনজাইম হলো সেই সমস্ত প্রোটিন ধর্মী অণু যা সাধারণত কি করবে, বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে, ঠিক আছে। এবং এনজাইমের সঙ্গে প্রোটিন ছাড়া নন প্রোটিন একটা পার্ট অ্যাটাচড থাকে, তার নাম কি হবে, তার নাম কিন্তু আমরা দিয়ে দেবো কি দিয়ে দেবো, কোফ্যাক্টর, কিন্তু আমরা তার নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যা এনজাইমকে সাহায্য করবে বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ সম্পন্ন করতে। এছাড়া দেখে নাও, এছাড়া যদি আমরা দেখতে যাই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এরও আগে আমাদের কি দেখে নিতে হবে, মাইটোকন্ড্রিয়ার টোটাল স্ট্রাকচারটা। মাইটোকন্ড্রিয়া দিয়ে একক পর্দা বিশিষ্ট, মানে কয়টা আবরণ থাকবে, দুটো আবরণ থাকবে, বাইরের আবরণ থাকবে এবং ভিতরের আবরণ থাকবে। যদি বাইরের আবরণের কথা বলো তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, বাইরের আবরণের মধ্যে স্মুথ আউটার মেমব্রেন দেখতে পাচ্ছ, মানে বাইরের আবরণের মধ্যে সেরকম কোনো প্রবলেম নেই, একদম মসৃণ হয়ে যায়। কিন্তু ভিতরের আবরণটার কথা যদি তুমি বলতে যাও, ভিতরের আবরণটা কিন্তু কিছু ফোল্ডিংস দেখা যায়, আঙ্গুলের মতন কিছু পদক্ষেপ দেখা যায়, যেগুলোকে আমরা কি বলছি পরবর্তী সময়ে ক্রিস্টি নাম দিচ্ছি, ঠিক আছে। আর এই যে তোমার বাইরের যে আবরণটা, এটার মধ্যে সাধারণত এটার মধ্যে দিয়ে কি হয়, বিভিন্ন রকমের প্রোটিনসই হয়ে যাক, হ্যাঁ, বা বিভিন্ন রকমের আয়নসই থাক, তা কিন্তু মুভমেন্ট করতে পারে। এই মুভমেন্টের জন্য একে আমরা কি বলবো, মোর পারমিয়েবল, ছোট ছোট আয়ন বা বিভিন্ন ছোট ছোট প্রোটিন বা ভেরিয়াস টাইপ অফ ইনক্লুশন বডি অনেক সময় কি হয় এর মধ্যে দিয়ে সেটা মুভ করতে পারে। এতটুকু তুমি জানলে, এবং তুমি এটাও জেনে গেলে যে সাধারণত অন্তঃপর্দা ভাঁজ হয়ে আঙ্গুলের মতন প্রবর্ধক সৃষ্টি করে, যাদের আমরা কি নাম দিচ্ছি, তাদের কিন্তু আমরা ক্রিস্টি বলছি, ঠিক আছে। ক্রিস্টির কাজ কি হবে, সাধারণত ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, সারফেস এরিয়াকে বাড়ানো, মানে তোমার কি ওরা ভিতরে তার আয়তন বাড়ানো, কারণ এই জায়গাটা সারফেস এরিয়া যদি যত বেশি সারফেস এরিয়া বৃদ্ধি হবে তত বেশি কি হবে, এটিপির জেনারেশন তত কিন্তু বেশি হবে। অন্যদিকে তুমি দেখতে পেলে যে ইনার মেমব্রেন দেখলে, তুমি ইনার মেমব্রেনটা কি হয়ে যায়, ফোল্ড হয়ে যায়, ইনার মেমব্রেনটা ফোল্ড হয়ে যাবে না, ইনার মেমব্রেনটা ফোল্ড হলো, এবং ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মাঝে কিন্তু একটা স্তর থাকে যাকে আমরা কি বলছি, ইন্টার মেমব্রেন স্তর, ইন্টার মেমব্রেন লেয়ার বলছি বা ইন্টার মেমব্রেন স্পেস বলছি, ঠিক আছে। ওই ইন্টার মেমব্রেন দুটি যে পর্দা, অর্থাৎ বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, মানে ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মধ্যবর্তী স্তরে কিন্তু ইন্টার মেমব্রেন স্পেস নামে একটা জায়গা থাকবে। দেখো ইন্টার মেমব্রেন স্পেস নামে এইদিকে একটা জায়গা থাকবে, যার মধ্যে কি হবে, H+ এর ঘনত্ব, মানে H+ এর কনসেন্ট্রেশনটা কিন্তু বেশি থাকবে, ঠিক আছে। তো অন্যদিকে দেখতে গেলে আমরা এই যে তোমার সার্কুলার ডিএনএটা দেখছি, তো সার্কুলার ডিএনএটা কি হবে, ম্যাটারনাল ডিএনএ হবে। ম্যাটারনাল ডিএনএ মানে এটা মাতৃদেহ থেকে এসেছে, এবং অবশ্যই পরবর্তী সময়ে বিভিন্ন রকমের যে সায়েন্টিস্ট রয়েছেন তারা কিন্তু তার উপরেই গবেষণা করেন, তার উপরে ভিত্তি করে আমরা অভিব্যক্তি সম্পর্কিত সব রকমের প্রমাণ কিন্তু পেলেন, তার উপরে ভিত্তি করে এই ম্যাটারনাল ডিএনএ এর উপরে ভিত্তি করে আমাদের যে নিউক্লিয়াসের যে ডিএনএটা হবে, মানে ডিএনএটা যেটা পাওয়া যাবে সেটা কিন্তু মানে পিতৃদেহ থেকে আসছে, বাট এইটা কি মাতৃদেহ থেকে আসছে, তো এটার প্রতি একটু গুরুত্ব দিলেন, এটা তুমি জানলে। তো এছাড়া তুমি কি জানলে, যে এখানে এন্ডোসিম্বায়ন থিওরি বলতে একটা থিওরি, ঠিক আছে। এন্ডোসিম্বায়ন থিওরি বলতে কি বুঝো, দেখো এন্ডো কথার অর্থ কি ভিতরে, এবং সিম্বায়ন কথার অর্থ কি মিথজীবী সম্পর্ক। মিথজীবী সম্পর্ক আমরা আর কোথায় দেখেছি, আমরা দেখেছিলাম যে লাইকেন তৈরি করতে কিন্তু কি হয়, শৈবাল এবং ছত্রাক পরস্পরকে সাহায্য করে, ঠিক আছে। শৈবাল কি করছে, সাধারণত সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করছে, কারণ শৈবালের দেহের মধ্যে কি থাকছে, শৈবালের দেহের মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকছে। অন্যদিকে ছত্রাক কি হচ্ছে, ছত্রাক সাধারণত পরভোজী পুষ্টি সম্পন্ন করে, এবং মানে তোমার কি হচ্ছে, যে মৃতদেহ থেকে বা মাটির থেকে পুষ্টির শোষণ করছে, এবং আলটিমেটলি ছত্রাক এই পুষ্টিটা কাকে দিয়েছে, শৈবালকে দিয়ে দিচ্ছে, আর শৈবাল কি করছে, নিজে যা খাদ্য তৈরি করলো তা কিন্তু ছত্রাককে দিয়ে দিল। তো এখানে কি হয়ে গেল, মিথজীবী সম্পর্ক। তো এখানেও আমরা কি দেখে নিচ্ছি যে এন্ডোসিম্বায়ন থিওরি, ঠিক আছে। সিম্বায়ন মানে এখানে বোঝাচ্ছে বিজ্ঞানী তারা কল্পনা করেছিলেন হয়তোবা কোনো একটা সময় মাইটোকন্ড্রিয়াটা একটা প্রোক্যারিওটিক কোষ ছিল, এবং সেই প্রোক্যারিওটিক কোষটি কোনো না কোনো কারণে একটা জীবিত একটা প্রাণী কোষের বা উদ্ভিদ কোষের মধ্যে প্রবেশ করলো, এবং সেখানে প্রাণী কোষের মধ্যে যদি প্রবেশ করে, সেখানে কিন্তু কি হলো, প্রাণী কোষের উপরে ভিতরে প্রবেশ করে মাইটোকন্ড্রিয়া কিন্তু শক্তির যোগান দিতে থাকলো না। তো প্রাণী কোষটা কি পেলো, শক্তি পেলো, আর অন্যদিকে মাইটোকন্ড্রিয়াটা কি পেলো, প্রাণী কোষের মধ্যে থাকার জায়গা, মানে সহাবস্থান, এখানে একটা ভালো একটা সহাবস্থান কিন্তু গড়ে উঠেছে। তো এই যে থিওরিটা, একে আমরা কি বলছি, এন্ডোসিম্বায়ন থিওরি, ঠিক আছে। তো এতটুকু তোমরা জানলে। এছাড়া আমরা যে জিনিসটার সম্পর্কে একটু আলোকপাত করে নিই, এটা হলো আমাদের কি হলো, ডিটক্সিফিকেশন অফ অ্যামোনিয়া। ডিটক্সিফিকেশন অফ অ্যামোনিয়া এটা আগে বুঝে নাও।
আমাদের এটা তো তুমি বুঝে গেছো যে আমাদের পুরো বডি তৈরি হতে প্রোটিনের দরকার লাগে, এবং প্রোটিন আলটিমেটলি কি দিয়ে তৈরি হয়? এমিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, ঠিক আছে? প্রোটিন কিন্তু আলটিমেটলি এমিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, এবং যে সময় প্রোটিনের ভাঙবে সেই সময় জীবদেহ কিভাবে শক্তি পাবে। তো এইখানে তো বলেছে যে ডিটক্সিফিকেশন অফ অ্যামোনিয়া। ডিটক্সিফিকেশন অফ অ্যামোনিয়া বলতে গেলে ওই অ্যামিনো অ্যাসিড থেকে কি হচ্ছে? অ্যামিনো অ্যাসিড থেকে কিন্তু সাধারণত অ্যামিনো অ্যাসিড থেকে কিন্তু ভেঙে, মানে যে সময় শক্তি উৎপন্ন হচ্ছিল সেই সময় কি হচ্ছিল? অ্যামিনো অ্যাসিডটা ভেঙে অ্যামোনিয়া তৈরি করেছে না? ওই অ্যামোনিয়া সাধারণত ক্ষতিকর দূষিত পদার্থ, মানে কোষের জন্য, মাইটোকন্ড্রিয়ার জন্য বা কোষের জন্য ক্ষতিকর দূষিত পদার্থ, এটা দূরীকরণে কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া কিন্তু সাহায্য করছে, মানে ডিটক্সিফিকেশন অফ অ্যামোনিয়া, এটা জানলে না? তো এতটুকু তুমি জেনে নিলে। এবং আলটিমেটলি দেখো আমরা ওই সেলুলার রেসপিরেশনটাকে আরেকটু ডিপলি বোঝার চেষ্টা করছি। এটাকে আমরা এখান দিয়ে বুঝবো। ধরে নাও যে এটা আমার কি হলো, আমি একটা কোষ অঙ্কন করলাম, এটা হলো তোমার পুরোটা কোষের সাইটোপ্লাজম, এটা হলো পুরোটা পার্ট কি? সাইটোপ্লাজম। এবং আমার কোষের মধ্যে কিন্তু গ্লুকোজ প্রবেশ করবে, কোষের মধ্যে গ্লুকোজ প্রবেশ করলে তারপরেই তো সেটা ভাঙবে না? সেটা ভেঙে তোমার কি হবে? পাইরুভিক অ্যাসিডে তোমার কনভার্ট হবে এবং শক্তির সৃষ্টি হবে, এটিপি তৈরি হবে। তো গ্লুকোজ কি করলো সাধারণত এখানে প্রবেশ করলো, এবং গ্লুকোজটা যে প্রবেশ করলো প্রোটিন চ্যানেলের মাধ্যমে। আমরা জানি যে সেল মেমব্রেনের মধ্যে দুই রকমের প্রোটিন থাকে, হ্যাঁ, একটা হলো ইন্টিগ্রাল প্রোটিন আর একটা কি হবে? পেরিফেরাল প্রোটিন। তো এখানে দেখা যাচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন দিয়ে সাধারণত গ্লুকোজটা কিন্তু প্রবেশ করলো, কারণ গ্লুকোজ একটা ম্যাক্রোমলিকিউল। গ্লুকোজের মধ্যে 6টা কার্বন, 12টা হ্যাঁ হাইড্রোজেন এবং 6টা কি থাকবে? অক্সিজেন থাকবে, ম্যাক্রোমলিকিউল। তো এটা কোন দিকে প্রবেশ করলো? এইদিকে প্রবেশ করলো। প্রবেশ করে তারপরে কি হচ্ছে? আমাদের সাইটোপ্লাজমের মধ্যে একটা স্টেপ কমপ্লিট হবে, যার নাম দেবো আমরা গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে গ্লাইকো কথার অর্থ গ্লাইকোজেন থেকে এসেছে, এবং লাইসিস মানে কি হবে? ভাঙা, মানে গ্লুকোজকে ভাঙে, এবং আলটিমেটলি গ্লুকোজ ভেঙে কি তৈরি করে দিল? পাইরুভেট কিন্তু কনভার্ট করে দিল। গ্লুকোজ ভেঙে পাইরুভেট কনভার্ট হয়ে গেল। এই পাইরুভেট পরবর্তী সময়ে আয়ন চ্যানেল দিয়ে, ঠিক আছে, কোথায় প্রবেশ করবে? এই পাইরুভেট কিন্তু পরবর্তী সময়ে কোথায় প্রবেশ করে গেল? আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করলো। প্রোটিন চ্যানেল দিয়ে বা আয়ন চ্যানেল দিয়ে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করলো, এবং সেখানে একটা এনজাইম প্রেজেন্ট থাকে। কি প্রেজেন্ট থাকে? সেখানে একটা এনজাইম প্রেজেন্ট থাকে, যা পরবর্তী সময়ে এটাকে কি করলো? এসিটাইল কোয়ে। এখানে তোমার বুঝতে হবে এসিটাইল কোয়ে মানে কি? এসিটাইল গ্রুপের সঙ্গে যদি কোএনজাইম এ অ্যাটাচড থাকে তাহলে তাকে আমরা কি বলবো? এসিটাইল কোয়ে। এটার মধ্যে কনভার্ট হয়ে গেল না? এবং এবং এই যে স্টেপটা, মানে পাইরুভেট থেকে এসিটাইল কোয়ে ফরমেশনের যে স্টেপটা, একে আমরা কি বলবো? একে আমরা বলবো কিন্তু সাধারণত লিঙ্কড রিঅ্যাকশন, ঠিক আছে? লিঙ্কড রিঅ্যাকশন, যা সাধারণত গ্লাইকোলাইসিসকে, মানে পরবর্তী ধাপ ক্রেবস চক্রের সঙ্গে কিন্তু জোড়া দিতে সাহায্য করে। মানে লিঙ্ক কাকে কাকে লিঙ্ক করছে? গ্লাইকোলাইসিসকে কার সঙ্গে লিংক করছে? ক্রেবস সাইকেলের সঙ্গে। দেখো এসিটাইল কোয়ে তো ফরমেশন হয়ে গেল, এবং আলটিমেটলি এটা ক্রেবস সাইকেলের মধ্যে যাবে, এবং ক্রেবস সাইকেলের মধ্যে গেলে তোমাদের মনে রাখতে হবে যে এখানে CO2 রিলিজ হবে, কার্বন ডাই অক্সাইড কিন্তু রিলিজ হয়ে যাবে। এবং তুমি একটু লক্ষ্য রাখো যে ক্রেবস সাইকেলের যে তোমার প্রোডাক্ট গুলো কি কি, ক্রেবস সাইকেলের প্রোডাক্ট গুলো কি কি, সেগুলো হলো NADH এবং FADH2, যা সাধারণত শক্তির উৎস। এটিপি যেমন শক্তির উৎস, NADH এবং FADH2 এক প্রকারের শক্তির উৎস, এবং তারা কিছুটা হলেও শক্তি জেনারেট করবে। এবং সেই শক্তির জন্য কি হচ্ছে? এখানে এনার্জি জেনারেট হচ্ছে, এখানে একটা ইলেকট্রন আসলো, এবং আলটিমেটলি এখান দিয়ে, এর আগে আমরা কি জেনেছিলাম যে সাধারণত যে মধ্যবর্তী যে স্তর ছিল, মানে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মিডল যে স্তরটা ছিল, এটার মধ্যে কিন্তু হাইড্রোজেনের ঘনত্ব অনেক বেশি ছিল, ঠিক আছে? হাইড্রোজেনের ঘনত্ব অনেক বেশি ছিল, এবং কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে, মানে ম্যাট্রিক্স মানে এই যে জায়গাটা, এই জায়গাটা থাকবে, বা তুমি এদিকে ধরো এই ম্যাট্রিক্সের মধ্যে সাধারণত কি হবে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে হাইড্রোজেন অ্যামাউন্টটা কম, মানে কম জায়গা থেকে বেশি জায়গায় নিতে হলে তোমার কিন্তু শক্তির খরচ করতে হবে, ঠিক আছে? শক্তির প্রয়োজন হবে। একে আমরা কি বলবো? একে কিন্তু আমরা সাধারণত অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলছি, ঠিক আছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলছি। তো ট্রান্সপোর্ট কত রকমের হয়? প্যাসিভ ট্রান্সপোর্ট এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট সেই ট্রান্সপোর্ট যার মধ্যে কোনো এনার্জির প্রয়োজন হয় না। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেই ধরনের ট্রান্সপোর্ট যেখানে এনার্জি কিন্তু প্রয়োজন হচ্ছে। তো এখানে এনার্জি দিলো, মানে এখান থেকে NADH এবং FADH2 থেকে এনার্জি পেলো, এবং সেই এনার্জিটা নিয়ে হাইড্রোজেন কি করলো? এই প্রোটিন চ্যানেলের মধ্যে দিয়েছে, আবার সেই ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে কিন্তু প্রবেশ করলো, যেখানে হাইড্রোজেনের অ্যামাউন্টটা খুব বেশি ছিল। এবার কি হলো? এই যে প্রসেসটা ছিল, আমরা একটা নাম দিতে পারি, এর নাম দিতে পারি কি? হাইড্রোজেন পাম্প। এর নাম কি দিয়ে দেবে তোমরা? হাইড্রোজেন পাম্প। মানে হাইড্রোজেনটা এই ভিতর থেকে, ম্যাট্রিক্স থেকে যে মিডল যে লেয়ারটার মধ্যে গেল। তো এইবার মিডল লেয়ার বা ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে কি দেখা গেল? যে সাধারণত হাইড্রোজেনের অ্যামাউন্ট খুব বেশি, এত বেশি যে এখানে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হতে শুরু করলো। এইদিকে বেশি, আবার ম্যাট্রিক্সে কম। তো বেশিরভাগ হাইড্রোজেন কি করলো? প্যাসিভ ট্রান্সপোর্টের থ্রুতে আলটিমেটলি মানে ম্যাট্রিক্সের মধ্যে আসার চেষ্টা করছে,
এবার ম্যাট্রিক্সের মধ্যে তো আসবে, কিন্তু তার আগে এই ম্যাট্রিক্সের মধ্যে আসতে হলে এইখানে আমাদের যে ইনার মেমব্রেন রয়েছে এখানে কিন্তু আমাদের একটা এটিপি সিনথেটাইজ করে একটা কি রয়েছে, চ্যানেল রয়েছে, এবং ওইটা দিয়ে আসতে হবে। এবং এইদিকে যদি হাইড্রোজেনটা যদি আসে, তো এটিপি সিনথেটাইজ কি করছে, সেখান থেকে এনার্জি কালেক্ট করে নিচ্ছে, এনার্জি কালেক্ট করছে, সেই এনার্জি দিয়ে কি করছে আলটিমেটলি এডিপি, এডিনোসিন ডাইফসফেট প্লাস ফসফেটকে জোড়া দিয়ে এটিপি তৈরি করছে। আমরা যেটা মুখ্য উদ্দেশ্য ছিল মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এনার্জি তৈরি করা, তো কি তৈরি করলো এডিপি প্লাস পিআই, তো কি তৈরি করে নিল এটিপি, পিআই মানে ইনিশিয়াল ফসফেট, ঠিক আছে। তো এটার সঙ্গে দুটো যুক্ত হয়ে কি তৈরি করছে, এটিপি তৈরি করছে মানে এডিনোসিন ট্রাইফসফেট, এটা তুমি দেখলে। এবং কিছু পরিমাণে যা হাইড্রোজেন এখানে উপস্থিত থাকবে, যেগুলো সাধারণত এইদিকে প্রবেশ করতে পারেনি মানে এই ম্যাট্রিক্সের মধ্যে ছিল, সেইগুলো কিন্তু পরবর্তী সময়ে জল মানে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, জল তৈরি করে নেবে না। সেম ভাবে তুমি দেখো শুধুমাত্র গ্লুকোজ নয়, সাইটোপ্লাজমের মধ্যে আরেকটা উপাদান রয়েছে যার নাম হলো ফ্যাটি অ্যাসিড। সাইটোপ্লাজমের মধ্যে আরেকটা উপাদান রয়েছে যার নাম কি হবে, ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডও কিন্তু এই প্রোটিন চ্যানেল দিয়ে প্রবেশ করবে, হ্যাঁ, ইন্টিগ্রাল প্রোটিন চ্যানেল দিয়ে প্রবেশ করবে এবং আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন করবে। এই যে ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ের যে ফর্মেশন হচ্ছে প্রসেস, একে আমরা কি বলবো, বিটা অক্সিডেশন বলবো। একে কিন্তু আমরা বিটা অক্সিডেশন বলছি। এবং যদি তুমি একটু লক্ষ্য করো, অ্যাসিটাইল কোয়া থেকে পরবর্তী সময়ে NADH এবং FADH DH2 তৈরি করবে এবং আলটিমেটলি আবার সেম এটিপি জেনারেট করবে, মানে ফ্যাটি অ্যাসিডও কি করছে, এটিপি জেনারেট করছে, এবং আবার গ্লুকোজও কি করছে, আলটিমেটলি এটিপি কিন্তু জেনারেট। তাহলে আমরা এতক্ষণ ধরে কি জানলাম, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে শিখলাম। দেখা হচ্ছে নেক্সট পর্বে, মানে অন্য কোনো একটা অঙ্গাণু নিয়ে বা অন্য কোনো একটা টপিক নিয়ে দেখা হবে। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে।